শিক্ষার্থী বন্ধুরা, ঘরে বসে কারিগরি শিক্ষার আজকের ক্লাসে আমি মোহাম্মদ জিল্লুর রহমান খান, সিভিল টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। আমার ইমেইল, পেজ এবং ইউটিউব চ্যানেলের এগুলি তথ্যগুলি দেওয়া আছে। তোমাদের যে কোনো প্রয়োজনে এখানে নক করতে পারো। আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম। আজ তোমাদের সাথে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় পর্ব সিভিল টেকনোলজির বিষয় সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস 1 এর বিষয় কোড ৬৬৪২১। এর বিষয়বস্তু ব্যবহারিক ক্লাস 4, ল্যাবরেটরিতে ইটের চাপ শক্তি পরীক্ষা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ব্যবহারিক ক্লাস অলরেডি 3টা শেষ করেছি। বালির এফএম নির্ণয় করেছি, ইটের পানি শোষণ ক্ষমতা নির্ণয় করেছি এবং বালির স্পেসিফিক গ্র্যাভিটি নির্ণয় করেছি। আজকের এই ক্লাসে আমরা ইটের চাপ শক্তি নির্ণয় করতে শিখব। এই পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা, কারণ আমরা যখন ইট ব্যবহার করি, আমরা যদি না জানি যে তার চাপ শক্তি কত, তাহলে কিন্তু আমরা ডিজাইন করতে অনেক সমস্যা হবে এবং সঠিক ডিজাইনটা হবে না। কারণ আমরা দুর্বল ইট দিয়ে যদি বিল্ডিং করি, সেক্ষেত্রে কিন্তু দুর্বলতা থেকে যাবে। তাহলে বন্ধুরা, আমরা একটু আসি আজকের এই অধ্যায়ে আমরা কি শিখব। আজকের এই অধ্যায় শেষে আমরা শিখব ল্যাবরেটরিতে ইটের চাপ শক্তি নির্ণয় করতে পারবো। চলো বন্ধুরা, বিস্তারিত দেখি। আজকের পরীক্ষার থিওরি বা তথ্যটা কি আসলে? থিওরিটা হলো কি, চাপ শক্তি। আসলে চাপ শক্তিটা আসলে কি আমরা একটু দেখি। ইট প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ চাপ বা ভার বহন করতে পারে তাকে ইটের চাপ শক্তি বলে। অর্থাৎ আমরা ইটের উপর লোড প্রয়োগ করলাম, সে ভেঙে যাওয়ার আগ পর্যন্ত যত লোড নিতে পারবে ওইটাই তার চাপ শক্তি। অর্থাৎ সে ফেল করতেছে না, ফেল করার পূর্ব মুহূর্ত পর্যন্ত যে চাপ নিবে। তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করি? এই চাপ শক্তিকে এস দিয়ে যদি প্রকাশ করি, অর্থাৎ স্ট্রেস যদি বলি, তাহলে পি বাই এ। পিটা কি? পি হলো লোড, আমার টোটাল লোড। আমরা যখন লোড ক্যালকুলেশন করি তখন একক ক্ষেত্রফলে ইউজ করি। অর্থাৎ আমার যে ইটের ক্ষেত্রফল টোটাল, সেই টোটালের উপরে কত লোড আসলো সেটা হলো কি পি। এখানে দেখো পি বলা আছে কি সর্বোচ্চ চাপ, যে চাপে ইট বিচূর্ণ হয়, অর্থাৎ ওই যে ভেঙে যাওয়ার আগ পর্যন্ত যে চাপটা থাকে সেটা। এবং এ হলো ইটের উপর লোড প্রকৃত ক্ষেত্রফলের পৃষ্ঠের ক্ষেত্রফল, অর্থাৎ যে পৃষ্ঠে আমরা লোড চাপাইছি সেই পৃষ্ঠের ক্ষেত্রফল এ। এখানে আমরা যদি মিলিমিটারে ক্যালকুলেশন করি মিলিমিটার করব, যদি সেন্টিমিটার ক্যালকুলেশন করি সেন্টিমিটারে করব, অর্থাৎ এটা সবসময় বর্গ সেন্টিমিটারে আসবে। তাহলে চলো বন্ধুরা, আমরা এই টেস্ট করার সময় আমরা কিছু উদ্দেশ্যে এই কাজটা করি। কি উদ্দেশ্য? এক, ইটের শ্রেণী বিভাগ করা যায়। কারণ আমার ফার্স্ট ক্লাস ইট যত চাপ শক্তি বহন করবে, সেকেন্ড ক্লাস ইট তার চেয়ে অবশ্যই কম করবে, থার্ড ক্লাস ইট আরো কম করবে। তাহলে কি এই চাপ শক্তির উপরেও আমরা কিন্তু বলতে পারি যে এই ইটটা কোন শ্রেণীভুক্ত। তারপরে ইটের গুণাগুণ, সেটা কি ভালো ইট না মন্দ ইট। এর গঠন বা বুনট, ভিতরের যে গঠনটা কেমন, খুবই দৃঢ় বন্ধন না ভয়েড যুক্ত, এই সমস্ত বিষয়গুলি আমরা মন্তব্য করতে পারি। সর্বশেষ মন্তব্য হলো ঘনত্ব। এই যে বিষয়, এই কয়টা বিষয় আমরা চাপ শক্তি পরীক্ষার মাধ্যমে নির্ণয় করতে পারি বা উদ্দেশ্য নিয়ে করি। তাহলে বন্ধুরা, এই পরীক্ষা করার জন্য আমাদের কিছু যন্ত্রপাতি বা উপকরণের প্রয়োজন হয়। সেই উপকরণ এবং যন্ত্রপাতিগুলি কি আসলে? প্রথম, কম্প্রেশন টেস্টিং মেশিন। আমি দেখাচ্ছি একটু পরে। ইট কাটার যন্ত্র, কড়াই, কুর্নি, মেজারিং টেপ। পাশাপাশি উপকরণের মধ্যে নমুনা ইট, সিমেন্ট, বালি, প্লাইউড, পানি ও বালতি ও উপাত্ত শীট।
তাহলে বন্ধুরা এই যে কম্প্রেশন টেস্ট যে আমরা যখন করব, এই ধরনের একটা কম্প্রেশন টেস্টিং মেশিন লাগবে। আমরা অনেক সময় ইউনিভার্সাল টেস্টিং মেশিন দিয়েও এই কাজটা করি, চাপ প্রয়োগের মাধ্যমে এটা ক্যালকুলেশন করি কত চাপ নিতে পারে। আর কি লাগতেছে, স্যান্ড, সিমেন্ট এবং বালি লাগতেছে, উপকরণ, মূল উপকরণগুলি লাগতেছে। আর পাশাপাশি আমার বিগ কাটার, এই কাটারটা তখনই লাগবে যখন আমার এই প্লাঞ্জার, যে প্লাঞ্জারের সাহায্যে আমরা ইটটা চাপ শক্তি নির্ণয় করবো, এই প্লাঞ্জারের আকারের উপরে যদি ছোট আকারের হয় তাহলে ইটটাকে কাটতে হবে, আর যদি এর আকার বড় থাকে তাহলে আর ইট কাটতে হবে না। আজকে আমরা ইট কাটবো না, তারপরে আমি তোমাদের কাটারটা দিয়েছি এই কারণে যে তোমরা যেন বুঝতে পারো যে যখন আমার প্লাঞ্জারের হবে তখন কাটতে হবে। তাহলে বন্ধুরা আমরা কিভাবে কাজ করি, এই কাজের প্রসিডিউরটা কি আসলে। এর পাশাপাশি আপনার আরো কিছু লাগে, যে প্লাঞ্জারটা দেখো, প্লাঞ্জারের দুইটা অংশ থাকে, একটা কি প্লেট, যেটার উপর ইট স্থাপন করা হয়, আর উপরে একটা প্লেট থাকে যেটা থেকে চাপ দেওয়া হয়, উপর থেকে চাপ দেওয়া হয়, এটা কিন্তু ফিক্সড, নিচেটা ফিক্সড, এবং উপর থেকে চাপ যখন প্রয়োগ করা হয় আস্তে আস্তে যদি চাপ দেই এর নিচের দিকে নামতে থাকে, এক পর্যায়ে কি হয় ইটটা ফেল করে। তাহলে ফেল করার আগ পর্যন্ত যতটুকু চাপ নিতে পারে তাকে আমরা বলবো ওই ইটের চাপ শক্তি। পাশাপাশি আমরা ইটের সারফেসটা আনইভেন থাকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমার যখন উঁচু নিচু থাকে, এই উঁচু নিচুর কারণে কি হয়, উঁচু জায়গায় আগে লোড পড়ে, যার ফলে কি হয় জায়গাটা ভেঙে যায়। যদি টোটাল সারফেসটা ইউনিফর্ম থাকে তখন কিন্তু ইউনিফর্ম লোড পড়ে। এই ইউনিফর্ম করার জন্য আমরা কি করি, প্লাইউড ব্যবহার করি। তাহলে বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমরা প্লাইউডটা ব্যবহার করব কেন, যে আমরা আনইভেন সারফেসটাকে ইভেন করার জন্য এবং সমভাবে যেন সমস্ত লোড ইটের উপর পড়ে, এর জন্য আমরা দুই পাশে এই 3 মিলিমিটার প্লাইউড ব্যবহার করব। তাহলে বন্ধুরা এরপর যে আমরা আসি একটা উপাত্ত শীট, এই ধরনের একটা শীট থাকে, যে শীটের মধ্যে নমুনা নং আমরা এই টেস্টের জন্য 3 থেকে 5টি ইট আমরা ব্যবহার করি। তাহলে এটা কি ইটের ক্ষেত্রফল, ইটের যে সারফেসে আমরা চাপ দিব ওই সারফেসের ক্ষেত্রফল, তার মানে কি এল ইন্টু বি থাকবে। সারফেস ক্ষেত্রফল বলতে একটা লেন্থ থাকবে, একটা ব্রেথ থাকবে। প্রয়োগকৃত বিচূর্ণন চাপ শক্তি, এটা পি আমরা কেজিতে দিয়েছি, তোমরা অনেক সময় টনে পাবা বা কিলো নিউটনে পাবা বা নিউটনে পাবা মান, এই নিউটন থেকে কেজিতে কনভার্ট করতে হবে। তারপরে ইটের চাপ শক্তি এস ইকুয়াল টু, একটু আগে আমরা শিখেছিলাম এস ইকুয়াল টু পি বাই এ, অর্থাৎ এই লোডটাকে আমরা এ দিয়ে ভাগ করব, যা পাবো এখানে লিখবো। এরপরে সবগুলি তথ্য উপাত্ত আমরা এই যে 5টা চাপ শক্তি এটাকে আমরা এভারেজ করব, এভারেজ করে প্রতি টাইট মানে তার প্রতি বর্গ মিটারে কত নিচ্ছিল সেটা লিখবো, এটি তার গড় চাপ শক্তি। এবং এই চাপ শক্তিতে আমি মন্তব্য করবো এটা কি ভালো ইট না মন্দ ইট, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, কোন ইট, এই যে বিষয়গুলি এখান থেকে মন্তব্য করব। তাহলে চলো বন্ধুরা আমরা এই কাজটা কিভাবে করি তা একটু দেখে নিই। আমরা এই কাজ করার সময় আমরা কিছু প্রসিডিউর মেনটেন করি, সেটা কি আসলে দেখো বন্ধুরা, আমরা প্রথমেই আমরা কি করি, অনেকগুলো ইট থেকে আমাদের যেমন নমুনা ইটগুলি থাকে সেই নমুনা থেকে 5টা ইট সিলেক্ট করি, যে অনেকগুলি নমুনা আছে তার থেকে 5টা ইট সিলেক্ট করলাম, তাহলে নমুনা হিসেবে ইট সংগ্রহ করি। আমরা 3টা করতে পারি, 5টা করতে পারি, কারণ যত বেশি ইট আমরা সংগ্রহ করব বা নমুনা হিসেবে টেস্ট করব আমাদের এক মান তত অ্যাকুরেট আসবে, অর্থাৎ গড়টা তখন আরো বেশি ভালো গড় আসবে। আর যত অল্প করব সেক্ষেত্রে গড়টা অনেক ভেরিয়েশন আসবে। তাহলে বন্ধুরা আমরা প্রথমে কি করলাম, 5টা ইট সিলেক্ট করলাম। এই পর্যায়ে আমরা কি করব, এই ইটগুলির গায়ে আমরা পরিচিতি নাম্বার দেই। কেন নাম্বার দিব, কারণ 1 নাম্বার ইট কতটুকু চাপ নিল, এর আকার কত, 2 নাম্বার ইট এর চাপ কত, আকার কত, প্রত্যেকটা বিষয়গুলি কিন্তু এখান থেকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে কি আমরা পরিচিত নাম্বার দিলাম 1 2 3, আমরা শখেও দেখেছো পরিচিত নাম্বার আছে, 1 নাম্বার 2 3 4 5, তাহলে এই পরিচিত নাম্বার দেই। এরপর আমরা কি করব, এই ইটটাকে ভিজিয়ে রাখবো, কারণ কি আমরা যখন এর গায়ে মর্টার দিব, মর্টার যেন
মোটরের পানি যেন ইট না শোষণ করে, তার জন্য কি করবো, আমরা ইটটাকে আগে ভিজিয়ে রাখবো যেন নিজেই শোষণ ক্ষমতা হারায় ফেলায়। তাহলে আমরা যখন এই ইটটাকে পানিতে ভিজাবো তখন আমরা চেষ্টা করব 27 ডিগ্রি +- 2 ডিগ্রি অর্থাৎ 25 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেন আমার এই ইটটা ভিজানো হয়, এবং 24 ঘন্টা পর আমি পানি থেকে তুলবো এবং ঝরিয়ে নিব, যে গায়ে যেন কোনো পানি না থাকে। প্রয়োজনে আমরা পরিষ্কার কাপড় দিয়ে গিয়ে মুছে নিব যেন এর গায়ে কোনো পানি না থাকে। তাহলে বন্ধুরা বিষয়টা তোমরা ক্লিয়ার। এই যে ইট না ভিজানোলে কিন্তু আমরা ইটের যে আমরা মশলা তৈরি করি, সিমেন্ট বালি মশলা, সেই মশলার পানিটা ইট শোষণ করে নিয়ে যায়, যার ফলে কি আমাদের কাজ করতে সমস্যা হয়। এরপর যে আমরা আসি পরবর্তীতে, যে 1:3 অনুপাতে সিমেন্ট ও বালির মিশ্রণ করে মর্টার তৈরি করি। দেখো বন্ধুরা এখানে কি করলাম, 1 ভাগ সিমেন্ট আর 3 ভাগ বালি, এই বালিটাকে এখানে মিশ্রণ করলাম এবং এইভাবে পানি দিয়ে একটু মিশ্রণ করে মর্টার তৈরি করি। তাহলে কি অনুপাত কত, 1:3 অনুপাতে। তাহলে 1 ভাগ সিমেন্ট 3 ভাগ বালি, এই মিশ্রণটা দিয়ে আমরা মর্টার তৈরি করলাম। এই মর্টার দিয়ে আমরা কাজ করব। তাহলে বন্ধুরা এরপর যে আমরা কি করব, এই যে ইটের যে ফগ মার্কটা আছে, অর্থাৎ ইটের যে পাশে ফগ মার্ক আছে, সে খোদাইকৃত অংশ সিমেন্ট বালির মর্টার দিয়ে পূর্ণ করি এবং উপরিপৃষ্ঠ সমতল করি। দেখো বন্ধুরা একটু আগে দেখছিলাম এখানে একটি গর্ত ছিল, বা যেটাকে আমরা ফগ মার্ক বলি। এই ফগ মার্কটা কি করব, সমান করব। যদি আমি সমান না করি তাহলে আমি যখন লোড প্রয়োগ করব, এখানে গর্ত থাকার কারণে এই সারফেসটা অল্প থাকাতে লোড আগেই ফেল করবে, লোড প্রয়োগে ফেল করে ফেলবে। এই জন্য এটাকে সমান করে দিব, এর জন্য ফিল আপ করে সমান করলাম এবং এমন ভাবে এই ফিনিশিং করবো যেন টপ সারফেসটা একটা মসৃণ সারফেসে পরিণত হয়, সমতল করে নিব। তাহলে বন্ধুরা দেখো বন্ধুরা এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো একটা ইট, দেখো নিচে ফাঁকা ফাঁকা, এখানে ফাঁকা, তার মানে কি এই ইটটা ইভেন না। আমার যদি লোড দেই তাহলে কি এই জায়গাগুলি আগে ফেল করবে। তার জন্য কি করি আমরা, ওই যে একটু আগে বলছিলাম যে আমরা 2 সাইডে প্লাইউড দিয়ে এটাকে ইভেন সারফেসে রূপান্তর করি। আশা করি ক্লিয়ার বন্ধুরা। এরপর যে আমরা কি করব, এই ইটটাকে এই যে মশলা যখন দিলাম তারপরে একটা ভিজা চট দিয়ে 24 ঘন্টা তাকে ভিজিয়ে রাখবো, অর্থাৎ উক্ত নমুনা ইটগুলো 24 ঘন্টা ভিজা ইট চট দিয়ে ঢেকে রাখি। এরপর 24 ঘন্টা পর 3 থেকে 7 দিন নমুনা ইটগুলো পানিতে ডুবিয়ে রাখি। তাহলে বন্ধুরা মোটামুটি ক্লিয়ার এখানে, যে প্রতিটা ইট আমরা কি করব, মানে উপরে মশলা দেওয়ার পর তাকে চট দিয়ে ভিজে রাখবো যেন বাইরের ময়চালে মশলা শুকিয়ে না যায় এবং এর হাইড্রেশন ক্রিয়া যেন সংগঠিত হয়। এজন্য আমরা কি করলাম, ভিজে রাখলাম। পাশাপাশি আমরা যখন 1 দিন পর বা 24 ঘন্টা পর তাকে ফুললি পানিতে ডুবাই রাখবো। কতদিন, 3 থেকে 7 দিন কমপক্ষে। 3-এর নিচে হবে না, ভালো রেজাল্ট পাওয়া যাবে না। তাহলে বন্ধুরা আমরা 3 থেকে 7 দিন ডুবে রাখবো। এরপর কি করব, এই ইটগুলিকে উঠাবো এবং শুকিয়ে নিব। নির্দিষ্ট সময় ভিজানোর পর ইটগুলো উঠিয়ে শুকিয়ে নিব। তাহলে আমরা শুকিয়ে নিলাম পূর্বের মতো, যে ওই যে 5টা ইট, 1 2 3 4 5, 5টা ইট আমরা শুকিয়ে নিলাম। এই পর্যায়ে আমরা কি করব, এই ইটের সারফেস এরিয়া বা লেন্থ, দেখো বন্ধুরা নমুনা ইটগুলো যে পৃষ্ঠে চাপ প্রয়োগ করা হবে তার সঠিক পরিমাপ নিয়ে ক্ষেত্রফল নির্ণয় করি এবং উপাত্ত শীটে লিখে রাখি। দেখো বন্ধুরা আমরা যখন এরিয়া নিই, সারফেস এরিয়া মানে কি, এই যে এই এরিয়াটা আমরা কত, এই এরিয়াটা কত, তাহলে কি লেন্থ লাগবে, ব্রেথ লাগবে। আমরা যখন এই লেন্থটা নিব অবশ্যই গড় নিব, কারণ এই মাথা নিব একটা এভারেজ, মাঝখানে একটা নিব, শেষে একটা নিব, 3টার গড়ে কতটুকু লেন্থ। আমরা লেন্থ পেলাম কত, 238 মিলিমিটার। দেখো বন্ধুরা তোমরা হয়তো বলবা যে আমরা তো ইটের সাইজ জানি 240-41 সেন্টিমিটার মিলিমিটার, বাট আমরা কিন্তু বাংলাদেশে এই মাপগুলি পাই না। আমরা দেখা যায়
30ও কোনো কোনো ইট পাওয়া যায়। তাহলে বন্ধুরা যে মাপ পাবা সেইটাই গড় মাপটা তোমরা নিবা। আমি এখানে পেলাম কত 238 মিলিমিটার, আর পাশে পেলাম কত 111 মিলিমিটার। অর্থাৎ এটাও কিন্তু গড়, মানে প্রথমে এদিকে নিলাম, তারপর মাঝখানে, তারপরে এন্ডে, তিনটে মাপ নিয়ে গড় করলাম। গড় করে পেলাম কত 111 মিলিমিটার। তাহলে মিলিমিটারকে আমরা সেন্টিমিটার যদি কনভার্ট করি তাহলে কি 10 দিয়ে ভাগ করবো, অর্থাৎ 23.8 সেন্টিমিটার, আবার 11.1 সেন্টিমিটার। তাহলে বন্ধুরা এই তথ্যটা কি করব, আমরা উপাত্ত শীটে লিখে রাখবো। দেখো 23.8 ইন্টু 11.8। অনুরূপ ভাবে আমরা বাকি 5টি ইট মাপ নিব এবং উপাত্ত শীটে লিখে রাখবো। আশা করি এখানে তোমাদের ক্লিয়ার। তোমরা বিষয়টা পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করো। আমি কি বললাম, ইটের যে কি বলছে এখানে ক্ষেত্রফল, এখানে দেখো নমুনা নং 1 2 3 4, 1 নাম্বার আমরা কত পেলাম 23.8 সেন্টিমিটার ইন্টু 11.1 সেন্টিমিটার, অর্থাৎ আমরা পেয়েছিলাম কত 338 মিলিমিটার। তাকে আমরা কি করলাম সেন্টিমিটারে, যেহেতু আমাদের এখানে কি আছে সেন্টিমিটারে, সেন্টিমিটারে নিয়ে নিলাম, 10 দিয়ে ভাগ করলাম। আবার বেডকেও 10 দিয়ে ভাগ করলে 11.1 সেন্টিমিটার। অনুরূপ ভাবে আমরা বাদ বাকি 2 নং 3 নং 4 নং এবং 5 নং এর মাপটাও নিয়ে নিলাম এবং প্রতিটা তথ্য আমরা উপাত্ত শীটে লিখে রাখলাম। এই পর্যায়ে আমরা কি করব, নমুনা ইটগুলোর চাপ শক্তি পরীক্ষার জন্য কম্প্রেশন টেস্টিং মেশিনে টেস্টিং প্লেটের উপর রাখি। এই দেখো আমরা কি করলাম, প্রথমে এই যে টেস্টিং প্লেট, তার উপর কি করলাম একটা দেখো রাখি এবং নমুনা ইটের নিচে এবং উপরে প্লাইউড দিয়ে আবৃত করি। দেখো প্রথমে কি করলাম প্লাইউড দিলাম, এরপরে আমরা ইটটা রাখলাম, 1 নাম্বার ইটটা রাখলাম। দেখো প্লাইউডের উপরে 1 নাম্বার ইট এবং এরপরে আরেকটা প্লাইউড, দুই পাশে দুটা প্লাই দিলাম। কেন দিলাম, ইভেন আনইভেন সারফেসটাকে ইভেন করার জন্য, সমতল একটা পৃষ্ঠ পাওয়ার জন্য। বিষয়টা আশা করি ক্লিয়ার। এই পর্যায়ে আমরা এটাকে শক্তভাবে, যখন আমি এইটা ঘোরাবো তখন কি এটা নিচের দিকে নামবে এবং এখানে একটা শক্তভাবে দৃঢ়ভাবে একটা আটকে যাবে, অর্থাৎ নমুনা ইট গুলো সঠিকভাবে মেশিনে আটকিয়ে মেশিন স্টার্ট দিয়ে লোড প্রয়োগ করি। আমরা এটাকে কি করলাম আটকে নিলাম এবং এই পর্যায়ে আমি লোডটা প্রয়োগ করলাম। আস্তে আস্তে কিন্তু লোড যাচ্ছে এবং নমুনা ইট না ভাঙ্গা পর্যন্ত লোড বাড়াতে থাকে। দেখো বন্ধুরা এখানে কিন্তু লোড বাড়াচ্ছি, এই যে লোড বাড়তেছে, তাহলে লোড বাড়ার জন্য কতটুক বাড়লো, দেখো এইখানে এসে দুইটা কাটাই কিন্তু এই পর্যন্ত উঠেছিল। দেখো এখানে প্রায় দেখা যায় 300-র আগে, আবার 250-র পরে, অর্থাৎ দেখা যায় 280 বা সামথিং। এই যে ডায়াল, এটা কি বলা আছে লোড ইন কিলো নিউটন, অর্থাৎ এখানে আমরা আনুমানিক ধরতে পারি 280 কিলো নিউটন এর লোড আসছে। দেখো আমি যখন দুইটা কাটা এইভাবে আসবে, যখন আমি লোডটাকে রিলিজ করব, আমার ইটটা যখন ভেঙে যাবে তখন এটা এই কাটাটা অটোমেটিক থেমে যাবে এবং আমি যখন লোড রিলিজ করব এই কালো লালটা স্থির অবস্থায় থাকবে এবং কালোটা আবার নিচের দিকে সরে আসবে। দেখো লালটা যে স্থির আছে কততে আছে, প্রায় 280 কিলো নিউটন। আমাদের এই ডায়াল গেজটা কি লোড ইন কিলো নিউটন, দেখো এখানে লেখা আছে, অর্থাৎ যে লোডটা পেলাম 280 কিলো নিউটনের মতো লোড পেলাম। তাহলে আমরা একটু দেখি এই যে ডায়াল গেজ, এই ডায়াল গেজে কি থাকে কিলো নিউটন। আবার এই যে এক একটা ঘর বলা আছে, দেখো এক একটা ঘর মানে 5 কিলো নিউটন। দেখো এখানে কি 100 থেকে আছে 200, তার মানে এখানে 100 কিলো নিউটন। তাহলে 1 2 3 4 4 ভাগে ভাগ করছে, তাহলে এই প্রতিটা ঘরটার কাছে 25 কিলো নিউটন। তাহলে এই 25-এর মধ্যে আবার 5 ভাগ করা আছে, তাহলে এই যে একটা ভাগ, এই ভাগটা কি কত 5 কিলো নিউটন। এইভাবে তোমরা কিন্তু ক্যালকুলেশনটা অবশ্যই শিখবা এবং সঠিকভাবে মান দিবা, কারণ এখানে যে মানটা আছে কত কিলো নিউটন। এই কিলো নিউটন থেকে আমাকে নিউটনে বা কেজিতে কনভার্ট করতে হবে। তাহলে যে চাপে নমুনা ইট ভেঙে যাবে সে মান উপাত্ত শীটে লিখে রাখি, অর্থাৎ
আমার এই দেখো আমি যখন চাপ দিয়েছি 1 নম্বর ইটটাকে, এখানে একটু ভেঙে গেছে, তাহলে কি আমার স্থির অবস্থায় চলে গেছে। এবং দেখো প্রথমে ছিল কি স্থির, এবং আস্তে আস্তে এই কালোটা সরে আসছে, এবং এর কিন্তু তার ফিক্সড পজিশনে আছে। তাহলে আমি বলবো কি লোডটা রিলিজ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা দেখি এই লোডটা কিভাবে আমরা নমুনা শিটে লিখি বা ক্যালকুলেশন করি। দেখো বন্ধুরা, যেহেতু কিলো নিউটন আছে আর আমার ছকে আছে কি কেজিতে, তাহলে কিলো নিউটন থেকে আমরা কিভাবে কেজিতে কনভার্ট করি। আমরা কিছু তথ্য আমরা একটু দেখো বন্ধুরা, আমরা জানি কি 1 কেজি সমান সমান 9.81 নিউটন। তাহলে বন্ধুরা 1 কেজি সমান সমান 9.81 নিউটন। আবার 1000 কেজি সমান সমান 9.8 ইন্টু 1000, তার মানে কি 9800 এত নিউটন। এটাকে যদি আমি এই 1000কে কি টনে বলতে পারি, তাহলে 1 টন, তাহলে কত 9.81 কিলো নিউটন। অনুরূপভাবে আমি এখানে আবার কনভার্ট করতে পারি 1 নিউটন সমান সমান 1 ডিভাইডেড 9.8, তাহলে 0.101 কেজি লিখতে পারি। এখান থেকে 1 টন সমান সমান 9.8 কিলো নিউটন, আবার 1 কিলো নিউটন সমান সমান 1 ডিভাইডেড এটা, তার মানে এত টন। আমরা পেলাম কত 280 কিলো নিউটন। 280 কিলো নিউটনকে আমি যদি 9.81 দ্বারা ভাগ করি, যেহেতু দেখো বন্ধু 1 কিলো নিউটন থেকে টনে আমি যখন রূপান্তর করছি কত 9.81 দিয়ে ভাগ করছি, ঠিক অনুরূপভাবে এত কিলো নিউটনকে আমরা 9.81 দ্বারা যদি ভাগ করি তাহলে কত পাবো 28.549 টন। আমার ওখানে আছে কত কেজিতে, তাহলে 1 টন সমান সমান কি 1000 কেজি। এই যে প্রথমে বলছি 1 টন সমান সমান 1000 কেজি। তাহলে এইটাকে যদি আমি 28.549 কে যদি 1000 দিয়ে গুণ করি তাহলে আমরা কেজিতে পাবো। তাহলে বন্ধুরা দেখো আমরা 28 পয়েন্ট, দেখো একটু আগে পেয়েছিলাম কত 28.549 টন, অর্থাৎ 28,549 কেজি। দেখো বন্ধুরা 28,549 কেজি আমরা এই কেজিটা পেলাম। তাহলে অনুরূপ ভাবে আমি বাকি মানগুলি ক্যালকুলেশন করে যথাযথ 2 নম্বর নমুনায় 27,000, 3 নমুনা 28,000 সামথিং, 4 নম্বর নমুনায় 26,000 সামথিং, 5 নম্বর নমুনায় 28,700 সামথিং, এই যে মানগুলি পেলাম। এটা কি প্রথম পেলাম আকার, এবার পেলাম কত পি, অর্থাৎ টোটাল লোড কত কেজি, এগুলো সবই কিন্তু কেজিতে কনভার্ট করা হয়েছে। এই পর্যায়ে আমরা চাপ কি করব, এটা চাপ শক্তি পরীক্ষা করব। এই চাপ শক্তি পরীক্ষা করার জন্য কি করতে হয়, এস ইকুয়াল টু পি বাই এ, অর্থাৎ এটা হলো পি আর এটা হলো এ, এটাকে এটা দ্বারা ভাগ করলে আমরা এই রেজাল্টটা পাবো। চলো বন্ধুরা একটু দেখি। তাহলে কি লোড প্রয়োগের ফলে নমুনা ইট, লোড প্রয়োগের ফলে ভাঙ্গা নমুনা ইট সরিয়ে নিরাপদ স্থানে রাখি। এই যে যখন আমরা লোড শেষ করলাম তখন কি নিরাপদে রাখবো। পাশাপাশি আমরা কিভাবে কম্প্রেসিভ স্ট্রেংথ ক্যালকুলেশন করব, এটা কি ম্যাক্সিমাম লোড at failure in Newton, area in specimen millimeter সূত্রটা, অর্থাৎ P equal A, H is equal to P by A, P by A। আমরা অনুরূপভাবে প্রতিটি নমুনা লোড প্রয়োগ করে প্রাপ্ত তথ্য উপাত্ত শিটে লিখি এবং ফলাফল শিট তৈরি করি। দেখো বন্ধুরা এরপর যে আমরা কি করলাম, আমরা যে এই তথ্যগুলি পেলাম, এই তথ্য থেকে আমরা কি পেলাম, এখান থেকে এইটাকে এটা দ্বারা যদি ভাগ করি আমরা কত পাবো, এত কেজি পার বর্গ সেন্টিমিটার, কারণ আমরা এই মাপটা কত সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার মানে বর্গ সেন্টিমিটার, আর এটা কত কেজি, তাহলে কেজি পার বর্গ সেন্টিমিটার, তাহলে 108.07 কেজি পার বর্গ সেন্টিমিটার। অনুরূপভাবে প্রতিটার মান পেলাম, একটা 102, 106, 101, 108 মানে সামথিং আছে কিছু, এই মানগুলি আমরা পেলাম। তাহলে গড় চাপ মানে কি 1, 2, 3, 4, 5, এই 5টাকে যোগ করব এবং 5 দিয়ে ভাগ করব, ভাগ করলে আমরা যে রেজাল্ট পাচ্ছি কত 105.29 কেজি পার সেন্টিমিটার। এখন আমরা এখান থেকে কি মন্তব্য করব,
আমরা এটা কি ভালো ইট না মন্দ ইট? তাহলে আমাকে জানা উচিত কি যে আমার প্রথম শ্রেণীর ইটের গড় চাপ শক্তি কত হবে, দ্বিতীয় শ্রেণীর ইটের কত হবে এবং তৃতীয় শ্রেণীর ইট কত হবে। এই বিষয়গুলি আমরা যদি জানি তাহলে কিন্তু আমরা সহজে এই মন্তব্যটা করতে পারবো। তাহলে বন্ধুরা একটু খেয়াল করো যে আমরা কি পেলাম, 105.29 কেজি পার বর্গ সেন্টিমিটার। তাহলে বন্ধুরা এই পর্যায়ে আমরা একটু দেখি আমাদের স্ট্যান্ডার্ডটা কত। দেখো বন্ধুরা, ফার্স্ট ক্লাস ব্রিক স্ট্রেন্থ ইন কেজি পার সেন্টিমিটার, যখন আমরা ফার্স্ট ক্লাস ইট পাই তখন তার কি চাপ শক্তি কত প্রয়োজন হয়, 105 কিলো কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। অর্থাৎ এত এর উপরে হইলে আমরা বলবো এটাকে ফার্স্ট ক্লাস ইট। যদি নিচে হয় তাহলে বলবো সেকেন্ড ক্লাস। কতটুকু নিচে, 105 থেকে 70, মানে 70 থেকে 105 এর নিচে, মানে এর মধ্যে থাকলে সেকেন্ড ক্লাস ইট। আবার 70 এর নিচে হলে কি থার্ড ক্লাস ইট। আবার মেশিন মেড ব্রিক্সে কিন্তু আরো বেশি থাকবে, দেখা যায় 110 থেকে 130 পর্যন্ত চলে যায়। এই যে বিষয়গুলি তোমরা খেয়াল রাখবা। তাহলে কি 105 যেহেতু পেলাম, তাহলে আমাদের ওই রেজাল্ট কি পেয়েছিলাম 105.29, অর্থাৎ 5 এর বেশি আছে। তাহলে আমরা মন্তব্য করবো কি এটা প্রথম শ্রেণীর ইট। তাহলে বন্ধুরা আশা করি বিষয়টা তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারছো। একটু আমরা রিভাইজ করি। আমরা কি করলাম, আমরা প্রথমে নমুনা ইট সংগ্রহ করলাম। নমুনা ইট থেকে আমরা কি পেলাম, এই যে ফগমারগুলি আছে সেটাকে যদি আমি ফিল আপ করি, তার জন্য প্রথমে আমরা কি করছি, এই নমুনা ইটগুলিকে ভিজিয়ে রাখছি। যখন ভিজালাম তখন আমার কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে, 25 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা এটাকে ভিজাবো। এবং কতক্ষণ, 24 ঘন্টা। 24 ঘন্টা ভিজানোর পরে আমরা কি করব, 1:3 অনুপাতে সিমেন্ট এবং বালির মিশ্রণ তৈরি করব, পানির সমন্বয়ে মিশ্রণ তৈরি করব বা মর্টার তৈরি করব। এই মর্টারটা কোথায় দিব, ওই ফগ মার্কে দিব। তাহলে ফগ মার্কে যখন দিব অর্থাৎ ফিল আপ করবো এবং সারফেসটাকে সমতল করব। এরপরে কি করব, 5টা নমুনাতে অনুরূপভাবে ফগ মার্ক ফিল আপ করবো এবং সাজিয়ে রাখবো। সাজানোর পরে আমরা কি করব, একটা ভিজা চট দিয়ে উপরে রেখে দিব যেন কিউরিনটা সংগঠিত হয় এবং হাইড্রেশন প্রক্রিয়া সংগঠিত হয়। এরপরে 24 ঘন্টা পর 3 থেকে 7 দিন আমি পানিতে ডুবে রাখবো। সেখানেও কিন্তু আমার 25 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখা উচিত, কারণ এই তাপমাত্রার হেরফেরে অনেক সময় রেজাল্ট কম বেশি আসে। তাহলে বন্ধুরা বিষয়টা আশা করি ক্লিয়ার। এরপরে আমরা কি করব, এটাকে শুকায় নিব এবং আমরা লোড দেওয়ার জন্য কম্প্রেসিভ মেশিনে স্থাপন করব। স্থাপনের আগে কি করব, 2 পাশে 2টা প্লাইউড ব্যবহার করব এবং ঠিক মতো আটকে নিব। এরপরে লোড প্রয়োগ করব। লোড ততক্ষণ প্রয়োগ করব যতক্ষণ সে না ভাঙবে। যখনই ভাঙবে তখন কিন্তু অটোমেটিকলি মেশিনটা অফ হয়ে যাবে, মানে লোড অফ হয়ে যাবে। তাহলে যখনই ভাঙলো সেই পর্যায়ে আমরা কত চাপ শক্তি পেলাম, সেই চাপ শক্তিটা আমরা লিপিবদ্ধ করব কোথায়, আমাদের উপাত্ত শীটে। এইভাবে প্রতিটা নমুনার উপাত্ত শীট তৈরি করব। এবং উপাত্ত শীটে আসার পরে আমরা কি করলাম, ক্ষেত্রফল এবং চাপ এই দুইটা যখন লিখলাম, এই চাপের থেকে ক্ষেত্রফলটাকে ভাগ দিলে আমরা প্রতি একক ক্ষেত্রফলের লোড পেলাম। এই যে প্রতি একক ক্ষেত্রফলের লোডকে আমরা যদি গড় করি, গড় পেলাম। এইভাবে কিন্তু আমরা মন্তব্য করব এটা ভালো ইট না খারাপ ইট। তাহলে বন্ধুরা এই পর্যায়ে আমরা কি শিখলাম, আমরা শিখলাম ল্যাবরেটরিতে ইটের চাপ শক্তি পরীক্ষা। আশা করি তোমরা বিষয়টা বারবার দেখে আরো ভালো করে বোঝার চেষ্টা করবে। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।